আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ৭৭ পৃষ্ঠার চতুর্থ পরিচ্ছেদ। চলো আমরা পরিচ্ছেদটি দেখে নিই। বিশ্লেষণমূলক লেখা। তথ্য উপাত্তের বিশ্লেষণ। সব ধরনের লেখায় তথ্য থাকে। উপাত্ত থাকে বিভিন্ন ধরনের ছক, সারণী ও বিবরণের মধ্যে। এসব তথ্য ও উপাত্তকে বিশ্লেষণ করা হয় যেসব লেখায়, সেগুলোকে বিশ্লেষণমূলক লেখা বলে। বিশ্লেষণমূলক লেখা দুই ধরনের: এক, তথ্য বিশ্লেষণমূলক লেখা ও দুই হচ্ছে উপাত্ত বিশ্লেষণমূলক লেখা। নিচের একটি তথ্য বিশ্লেষণমূলক লেখা দেওয়া হলো। এটি আব্দুল্লাহ আল মুতির লেখা। তিনি বিজ্ঞান বিষয়ক লেখক হিসেবে পরিচিতি। বিজ্ঞানের একটি জটিল বিষয়কে তিনি সহজ করে উপস্থাপন করেছেন। তার কয়েকটি বিখ্যাত বই: এসো বিজ্ঞানের রাজ্যে, আবিষ্কারের নেশায়, রহস্যের শেষ নেই ইত্যাদি, কীটপতঙ্গের সঙ্গে বসবাস, আব্দুল আল মুতি। এবার আমরা ৭৮ পেজটি দেখে নিই। প্রজাপতি আর মৌমাছি ফুল থেকে মধু খেতে গিয়ে ফুলে ফুলে পরাজয় ঘটায়। তাতে ক্ষেতের ফসল ফলে, গাছে ফল ধরে। এসব উপকারী কীটপতঙ্গ ধ্বংস হলে কমে যায় ক্ষেতের ফসল, বাগানের ফলন। তাছাড়া পোকামাকড় খেয়ে বেঁচে অনেক পাখি বা অন্যান্য প্রাণী। কাজেই ঢালাওভাবে পোকামাকড় মেরে ফেললে সঙ্গে সঙ্গে মারা পড়তে থাকে এসব প্রাণী। ক্রমে ক্রমে আরও মারাত্মক একটা বিপদের কথা বিজ্ঞানীরা জানতে পারেন। সে হলো অনেক জাতের কীটনাশকের গুণাগুণ সহজে মাটি নষ্ট হয় না। এগুলো পানির মধ্যে দিয়ে, খাবারের মধ্যে দিয়ে খুব অল্প মাত্রায় প্রাণী দেহ এবং মানুষের দেহ ঢুকে সেখানে চর্বিতে বা কোথাও জমে থাকতে পারে। এভাবে কীটনাশক জমে ওঠার ফলে তার বিষক্রিয়ার শুধু যে নানা রকমের মারাত্মক রোগ হতে পারে তা নয়, মৃত্যুও ঘটাতে পারে। ধরা যাক কয়েক লাখ গাছের ওপর ছড়ানো হলো মাত্র ১ গ্রাম কীটনাশক। এতে পাতার ওপর কীটনাশকের পরিমাণ হলো হয়তো মাত্র ১ কোটির ভাগের ১ ভাগ। তারপর ১ লাখ পোকা খেলো এসব গাছ। পোকাদের শরীরে কীটনাশকের পরিমাণ দাঁড়ালো ১০ লাখের ১ ভাগ। এবার শখানেক পাখি খেলো এসব পোকা। পাখিদের শরীরে কীটনাশক হলো প্রতি লাখে ১ ভাগ। এবার একটি বাজ খেলো এমন কটি পাখি, তার শরীরে বিষ হলো ১০০০ ভাগের ১ ভাগ। দেখা গেল এভাবে বিষের কবলে অনেক নদী হ্রদের মাছ মরে যাচ্ছে। বিষাক্ত মাছ খেয়ে নানা জাতের পাখিও মরে শেষ হয়ে যাচ্ছে। সবটা মিলেই অবস্থা দাঁড়াচ্ছে এই যে, কীটনাশক ব্যবহার করার ফলে আমাদের চারদিকের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ছে। তাতে শেষ পর্যন্ত মানুষের ক্ষতি হচ্ছে। অথচ যেসব ক্ষতিকর কীটপতঙ্গ ধ্বংস করার জন্য কীটনাশক তৈরি হয়েছিল, তারা দিব্যি বিষকে গা ছোঁয়া করে নিয়ে বংশ বাড়িয়ে চলছে। এসব জানাজানি হওয়ার পর আজ বিজ্ঞানীরা আবার প্রকৃতির উপায়ে কীটপতঙ্গ দমন করার ওপর জোর দিচ্ছেন। প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য বজায় থাকলে এমনিতে কীটপতঙ্গ অনেকটা দমন হয়। যেমন কাক, শালিক, চড়ুই, টুনটুনি এসব পাখি ক্ষেতের পোকামাকড় ধরে খায়। কাজেই পাখি কমে গেলে পোকামাকড়ের সংখ্যা বাড়ে। আবার গোসাপ, ব্যাঙ, টিকটিকি এসব প্রাণী এবং অনেক পোকামাকড় ও অন্যান্য পোকামাকড়দের ধরে খায়। গোসাপ, ব্যাঙ মেরে শেষ করলে পোকামাকড়ের সংখ্যা বেড়ে ওঠে। এখন রাসায়নিক কীটনাশক যতটা সম্ভব কম ব্যবহার করে অন্যভাবে ক্ষতিকর কীটপতঙ্গ ধ্বংস করার উপর জোর দেওয়া হচ্ছে। যেমন পাটের শুঁয়োপোকা আর মাজরা পোকা মারার ভালো উপায় হলো তাদের ডিম বা অল্প বয়সে কিড়া কুড়িয়ে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া।
অনেক পূর্ণবয়স্ক পোকা রাতের বেলায় আলোর দিকে ছুটে আসে। এসব পোকাকে সহজে আলোর ফাঁদ পেতে মারা যায়। শব্দের অর্থ কীট পোকা বা কীট। কীটপতঙ্গ হচ্ছে পোকামাকড়। কীটনাশক হচ্ছে যে বিষ দিয়ে পোকামাকড় মারা হয়। গাছ অর্থ সহনীয়। গুণাগুণ অর্থ কার্যকারিতা। গোসাপ অর্থ গুইসাপ। ঢালাওভাবে অর্থ নির্বিচারে। পরাগযোগ মানে পরাগরেণুযুক্ত হওয়া। বিষক্রিয়া অর্থ বিষের কার্যকারিতা। ভারসাম্য সামঞ্জস্য। মাজার পোকা ধান গাছের ক্ষতিকর পোকা। শুঁয়োপোকা সারা গায়ে লোমযুক্ত এক ধরনের পোকা। হ্রদ এক ধরনের জলাশয়। ৭৯ পৃষ্ঠা এবার দেখে নিই। পড়ে কি বুঝলাম? এই রচনাটি কি বিষয় নিয়ে লেখা? লেখাটির মধ্যে কি কি বিশ্লেষণ আছে? বিবরণমূলক লেখার সাথে এই লেখাটি কি কি অমিল আছে? তথ্যমূলক লেখার সাথে এই লেখাটির কি কি অমিল আছে? এই লেখা থেকে কি কি জানতে পারলে? চলো আমরা নমুনা ছকের উত্তরটি দেখে নিই। এই রচনাটি কোন বিষয়ে লেখা? এই রচনাটি কীটনাশকের সুফল ও কুফল নিয়ে লেখা। লেখাটির মধ্যে কি কি বিশ্লেষণ আছে? কীটনাশক ব্যবহারের ফলে কীটপতঙ্গের সাথে পাখি ও মাছের মৃত্যু শুধু নয়, পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। বিবরণমূলক লেখার সাথে এই লেখাটির কি কি অমিল আছে? বিবরণমূলক লেখার সাথে এই লেখাটির অমিল হলো বিশ্লেষণের ক্ষেত্রে। এখানে বর্ণনার পাশাপাশি বিষয়ের বিশ্লেষণধর্মিতা প্রাধান্য পেয়েছে। তথ্যমূলক লেখার সাথে এই লেখাটির কি কি অমিল আছে? তথ্যমূলক লেখার সাথে এই লেখাটির অমিল হলো বিশ্লেষণ আধিক্য, অর্থাৎ তথ্যমূলক লেখার বিশ্লেষণ কম থাকে আর এই লেখাটির ক্ষেত্রে বেশি রয়েছে। এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে? এই লেখা থেকে নতুন জানতে পেরেছি কীটপতঙ্গ যে শুধু ক্ষতি করে তা নয়, এগুলো উদ্ভিদ ও মানুষের নানা উপকারে আসে। আবার ঢালাওভাবে কীটনাশকের ব্যবহারের পরিবেশ ও জীবের ভারসাম্য নষ্ট হতে পারে। লক্ষণীয় বিষয় হচ্ছে ক্ষতিকর ও রাসায়নিক কীটনাশকের ব্যবহারের পরিবর্তে অন্যভাবে কীটপতঙ্গ নিধন করা সম্ভব। এবার আমরা ৮০ পৃষ্ঠার নমুনা ছকটি দেখে নিই। বলি ও লিখি। কীটপতঙ্গের সঙ্গে বসবাস রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। চলো আমরা নমুনা ছকের উত্তরটি দেখে নিই। পোকামাকড় পরাযোগ ঘটায় বলে ফল ও ফসল হয়। পোকামাকড় কমে গেলে ফসলের ফলন কম হয়। পোকামাকড় খেয়ে বহু প্রাণী বেঁচে থাকে। পোকামাকড় নির্বিচারে মারা ঠিক নয়। তাছাড়া বিজ্ঞানীরা যে ভয়াবহ বিপদের কথা জানতে পেরেছেন তা হলো অনেক কীটপতঙ্গ পানি বা খাদ্যের মধ্যে দিয়ে প্রাণী বা মানুষের দেহে সঞ্চিত হতে পারে এবং এর বিষক্রিয়া মারাত্মক রোগ ও মৃত্যু হতে পারে। কীটনাশকের প্রভাবে উপকারী পোকা, পাখি ও মাছ মরে যাচ্ছে। সব মিলিয়ে কীটনাশকের প্রভাবে আমাদের পরিবেশের মারাত্মক দূষিত হচ্ছে। তাই বিজ্ঞানীরা প্রকৃতির উপায়ে পোকামাকড় দমনের গুরুত্ব দিচ্ছেন, কারণ প্রকৃতির ভারসাম্য বজায় থাকলে স্বাভাবিকভাবে কীটপতঙ্গ দমন হয়। এবার আমরা ৮০ পৃষ্ঠার নিচের অংশটি দেখে নিই। কিভাবে বিশ্লেষণ করা হয়? তথ্য বিশ্লেষণ করা হয়। কীটপতঙ্গের সঙ্গে বসবাস লেখাটি প্রথম অনুচ্ছেদ 4টি বাক্য খেয়াল করো। এখানে প্রথম বাক্যে তথ্য পোকামাকড় পরাগায়ন ঘটায় বলে ফল ও ফসল হয়। দ্বিতীয় বাক্যে পোকামাকড় কমে গেলে ফসলের ফলন কমে যায়। তৃতীয় বাক্যে
তথ্য হচ্ছে পোকামাকড় খেয়ে বহু প্রাণী বাঁচে। এরপর 3 বাক্যের তথ্য বিশ্লেষণ করে চতুর্থ বাক্য লেখক সিদ্ধান্ত এসেছেন পোকামাকড় নির্বিচারে মারা ঠিক নয়। এভাবে তথ্য বিশ্লেষণমূলক লেখা নতুন সিদ্ধান্ত তৈরি হয়। এবার আমরা 81 পৃষ্ঠাটি দেখে নেই। কিভাবে উপাত্ত বিশ্লেষণ করা হয়? উপাত্ত বিশ্লেষণ করা হয় যেসব লেখায় সেগুলো উপাত্ত বিশ্লেষণমূলক লেখা বলে। উপাত্ত বিশ্লেষণের মধ্য দিয়ে তথ্য তৈরি হয়। নিচের ছকে কিছু উপাত্ত আছে। এই ছকে দেশের নাম, বাঘের সংখ্যা এগুলো হলো উপাত্ত। ছকের উপাত্তগুলো বোঝানোর চেষ্টা করো এবং দলে দলে আলোচনা করো। দেশের নাম 2010 সালে পর্যন্ত বাঘের সংখ্যা, 2015 সালে জরিপে বাঘের সংখ্যা। বাংলাদেশ 10 সাল অনুযায়ী বাঘের সংখ্যা হচ্ছে 440টি এবং 2015 সালের অনুযায়ী 106টি। ভুটানে 75টি এবং 113টি। কম্বোডিয়া হচ্ছে 2010 অনুযায়ী 50টি, 15 অনুযায়ী 0টি। ভারত হচ্ছে 1706 এবং হচ্ছে 2226। মিয়ানমার 10 অনুযায়ী 85 এবং 15 অনুযায়ী 85। নেপাল 10 অনুযায়ী 121, 15 অনুযায়ী 198। থাইল্যান্ড 10 অনুযায়ী 252, 15 অনুযায়ী 189। ভিয়েতনাম 10 অনুযায়ী 20টি এবং 15 অনুযায়ী 5টি। উপরের উপাত্ত বিশ্লেষণ করে বহু তথ্যমূলক বাক্য রচনা করা যায়। যেমন একটি বাক্য, ভিয়েতনামের মাত্র 5 বছরের মধ্যে 4 ভাগের 3 ভাগ বাঘ কমেছে। আবার আরেকটি বাক্য হতে পারে, এমন সবচেয়ে বেশি বাঘ আছে ভারতে। এভাবে এই ছকের উপাত্ত বিশ্লেষণ করে আরও একটি তথ্যমূলক বাক্য রচনা করো। চলো আমরা নমুনা ছকের উত্তরটি দেখে নিই। ছকে বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, ভারত, মিয়ানমার, নেপাল, থাইল্যান্ড এবং ভিয়েতনাম সহ মোট 8টি দেশের 2010 এবং 15 সালের আলাদাভাবে বাঘের সংখ্যা উল্লেখ করা হয়েছে। 2010 সালে সবচেয়ে বেশি বাঘ ছিল ভারতে এবং সংখ্যাটি ছিল 1706টি। বাঘের সংখ্যা বিবেচনায় 2010 সালের দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। 2010 সালে সবচেয়ে কম বাঘ ছিল ভিয়েতনামে এবং সংখ্যাটি ছিল 20টি। 2015 সালে সবচেয়ে বেশি বাঘ ছিল ভারতে এবং সংখ্যাটি ছিল 2226টি। 6 বাঘের সংখ্যা বিবেচনায় 2015 সালে দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে নেপাল। 7 2015 সালে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম বাঘ ছিল ভিয়েতনামে এবং কম্বোডিয়া তখন একবারেই বাঘশূন্য হয়ে যায়। 8টি দেশের মধ্যে মিয়ানমার হলো একমাত্র দেশ যেখানে 2টি জরিপে বাঘের সংখ্যা অপরিবর্তিত। মানে মিয়ানমারের কোনো পরিবর্তন নেই দেখো বাঘের সংখ্যায়। 9 5 বছরের ব্যবধানে করা দ্বিতীয় জরিপে শুধু 3টি দেশে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেগুলো হলো ভুটান, ভারত ও নেপাল। 10 5 বছরের ব্যবধানে বাংলাদেশের বাঘের সংখ্যা হ্রাস পেয়েছে 4 গুণের বেশি। এবার আমরা 82 পৃষ্ঠা নমুনা ছকটি দেখব। এসব তথ্যমূলক বাক্য ব্যবহার করে একটি অনুচ্ছেদ রচনা করো। শুরুতে একটি শিরোনাম দাও। চলো আমরা নমুনা ছকের উত্তরটি দেখে নিই। বাঘ শিরোনামে দেওয়া আছে বাঘ গুরুত্বপূর্ণ সম্পদ, দেশের নাম, বাঘের সংখ্যা ও জরিপের দুটির সাল। এই উপাত্তগুলো বিশ্লেষণ করে দেখা যায় 5 বছরের ব্যবধানে বাঘের সংখ্যা কোনো কোনো দেশে বাড়ছে, কোনো কোনো দেশের কমছে। বাঘের সংখ্যা বৃদ্ধি বা হ্রাসের পিছনে সক্রিয় ছিল পর্যাপ্ত
পরিচর্যা এবং তদারকি অথবা অপর্যাপ্ত পরিচর্যা অর্থাৎ অবহেলা। 2010 সালে পর্যন্ত বাংলাদেশে বাঘের সংখ্যা ছিল 440, অথচ 2015 সালে তা কমে দাঁড়ায় 106-এ। একইভাবে কমেছে কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামে। কম্বোডিয়ায় বাঘের সংখ্যা 2015 সালে এসে দাঁড়িয়েছে 0-এ, অর্থাৎ বাঘ নেই। কিন্তু ভুটান, ভারত ও নেপালে বাঘের সংখ্যা 2010 সালের চেয়ে বৃদ্ধি পেয়েছে। 2010 সালে ভুটানে বাঘের সংখ্যা ছিল 75টি এবং 2015 সালে বেড়ে হয়েছে 113টি। 2010 সালে বাঘের সংখ্যার দিক দিয়ে প্রথম অবস্থানে ছিল ভারত এবং 2015 সালে দেশটির অবস্থান প্রথম। অথচ বাংলাদেশে 2010 সালে দ্বিতীয় অবস্থানে থাকলেও 2015 সালে এই অবস্থান অনেক নিচে নেমে গেছে। 8টি দেশের মধ্যে মিয়ানমার একমাত্র দেশ, দুটোর জরিপেই যে দেশের বাঘের সংখ্যা অপরিবর্তিত রয়েছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন, লাইক করেছেন, শেয়ার করেছেন তাদের মন থেকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।